হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল এজেন্সি ওয়ারিয়ার টু আর সবার প্রিয় ইউটিউব প্ল্যাটফর্ম কেমোফাইল বাংলা। আবার আমরা উপস্থিত হয়েছি ক্লাস 11 অর্থাৎ সেমিস্টার 1 এর ক্লাসের কন্টিনিউশন নিয়ে। সরি, ভুল বললাম, ক্লাস 12 এর অর্থাৎ সেমিস্টার 3 এর কন্টিনিউশন নিয়ে, যেখানে আমরা ইতিপূর্বে শুরু করেছিলাম লিকুইড স্টেট অফ ম্যাটার অর্থাৎ পদার্থের তরল অবস্থা, যেখানে আমরা বেশ কিছু বিষয় আমরা শিখেছি। তো আজকে আমরা এই চ্যাপ্টারেরই কয়েকটি বিষয় আমরা শিখবো, যেগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা, গ্যাসের দ্রাব্যতার ওপর প্রভাবকারী বিষয়সমূহ অর্থাৎ সাম অ্যাফেক্টিং ফ্যাক্টর অন সলিবিলিটি। এছাড়া আমরা শিখব হেনরির সূত্র সম্পর্কে। তো চলো আমরা একে একে এই বিষয়গুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করি। তো আজকে আমাদের প্রথম যে বিষয় সেটা হলো তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা। আমরা এই বিষয় সম্পর্কে একটু জানার চেষ্টা করি। তো দেখো, আমরা বোর্ডে কয়েকটি ছবি আমরা অঙ্কন করেছি, যে আমরা একটা পাত্রে কিছু পরিমাণ তরল নিয়েছি এবং সেই তরলে যেখানে আমরা এখানে ব্ল্যাক ডট দিয়ে আমরা দেখিয়েছি সেগুলো কোনো একটা গ্যাসীয় পদার্থ। আমরা একটা বদ্ধ পাত্র নিয়েছি, যে বদ্ধ পাত্রতে কি আছে, দ্রাবক বা সলভেন্ট হিসাবে আমরা একটা তরল নিয়েছি, সেটা জল বা অন্য যে কোনো কোনো তরল পদার্থ হতে পারে, এবং সেই পাত্রের মধ্যে আমরা কোনো গ্যাসীয় পদার্থকে আমরা যুক্ত করেছি। তো যদি আমরা সংজ্ঞা হিসেবে বলি যে তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা বলতে আমরা কি বুঝবো, তাহলে খুব সোজা ভাষায় আমরা বলতে পারি একটি নির্দিষ্ট উষ্ণতাতে একটি নির্দিষ্ট পরিমাণ তরলে বা দ্রাবকে যে পরিমাণ গ্যাসীয় দ্রাব পদার্থ, এখানে দ্রাব পদার্থটিকে কি হতে হবে, গ্যাসীয় পদার্থ হতে হবে। অর্থাৎ কি বললাম, কোন তরলে অবশ্যই সেটা নির্দিষ্ট উষ্ণতায় যে পরিমাণ গ্যাসীয় দ্রাব পদার্থ দ্রবীভূত হয়ে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, সেই পরিমাণ দ্রাবকেই ওই দ্রবণের বা ওই দ্রাবের দ্রাব্যতা বলা হয়। দ্রাব্যতা মানে সোজা কথায় আমরা বলতে পারি যেই পরিমাণ গ্যাস কোনো তরলে মিশে থাকে অর্থাৎ দ্রবীভূত অবস্থায় থাকে। এবং খুব স্বাভাবিক, এই দ্রবীভূত গ্যাসের পরিমাণ কখনো বেশি হতে পারে, কখনো কম হতে পারে। তো ম্যাক্সিমাম যত পরিমাণ গ্যাস একটি তরলের দ্রবীভূত অবস্থায় থাকতে পারে, সেই ম্যাক্সিমাম পরিমাণটাকেই বলা হয় ওই গ্যাসের দ্রাব্যতা। অবশ্যই সেটা নির্দিষ্ট একটি উষ্ণতাতে। তা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা একটা পাত্র যেখানে চারটে আমরা কেস নিয়েছি, কেস 1, কেস 2, কেস 3 এবং কেস 4। আমরা দেখতে কি পাচ্ছি যে পাত্রের যেটা খালি অংশ, সে খালি অংশে গ্যাসের পরিমাণটা ব্ল্যাক ডট আমরা দেখতেই পাচ্ছি কি কেস 1 থেকে কেস 4 এর দিকে ধীরে ধীরে কি হয়েছে, গ্যাসের পরিমাণটাকে আমরা বৃদ্ধি করেছি। তো এখন গ্যাসের পরিমাণ যখন বৃদ্ধি করব, খুব স্বাভাবিক ওই গ্যাসীয় পদার্থগুলো শুধুমাত্র ফাঁকা অংশে না থেকে উক্ত তরলের মধ্যে কি হবে, দ্রবীভূত হতে থাকবে। এইবার আমরা রেড সার্কেল করে আমরা গ্যাসগুলোকে দেখিয়েছি যারা তরলের মধ্যে এখানে অবস্থান করছে। তো প্রথম ক্ষেত্রে কি দেখতে পেলাম যে তরলের মধ্যে এখানে তিনটে আমরা গ্যাসের অণু দেখিয়েছি। আমরা বোঝার সুবিধার্থে আমরা এখানে তিনটে বা সংখ্যা 3 হিসেবে আমরা একটু কল্পনা করি, তিনটে গ্যাসের অণু এখানে তরলের মধ্যে দ্রবীভূত অবস্থায় আছে। সেকেন্ড কেসে দেখতে কি পাচ্ছি, এখানে চারটে গ্যাসীয় পদার্থের অণু তরলের মধ্যে কি আছে, ডিজলভ অবস্থাতে আছে। এখানে গ্যাসের পরিমাণ বৃদ্ধি করেছি। আমরা 3 নম্বর কেসে আবার পুনরায় গ্যাসের পরিমাণটা আরো বৃদ্ধি করেছি এবং দেখতে কি পাচ্ছি যে এখানে তরলের মধ্যেও গ্যাসের পরিমাণটা 4টে থেকে এখানে 5টা হয়েছে, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে। 4 নম্বর কেসে দেখতে পাচ্ছি যে এই যে ফাঁকা অংশ, এই ফাঁকা অংশে আমরা গ্যাসের পরিমাণ আরো বেশি বৃদ্ধি করেছি, কিন্তু কি দেখতে পেলাম যে 3 নম্বর কেসের ক্ষেত্রে যতগুলি গ্যাস এখানে আছে 4 নম্বর কেসের ক্ষেত্রেও ততগুলি, অর্থাৎ 5টি গ্যাসের অণু এখানে বর্তমান। তাহলে কি বোঝা গেল, এই যে নির্দিষ্ট পরিমাণ তরলে একটি নির্দিষ্ট উষ্ণতাতে এই তরলের মধ্যে গ্যাস ম্যাক্সিমাম কতগুলো থাকতে পারে, আমার চিত্র অনুযায়ী 5টা গ্যাস থাকতে পারে। আমি যদি আরো এখানে গ্যাস দিই তাহলে কিন্তু এমন হবে না যে 5টার জায়গায় 6টা যে দ্রবীভূত হবে, তা কিন্তু হবে না। তাই বলা কি যেতে পারে যে এই যে ব্ল্যাক ডট দিয়ে আমরা যে গ্যাসটাকে এখানে রিপ্রেজেন্ট করেছি, সেই গ্যাসীয় পদার্থ একটি নির্দিষ্ট উষ্ণতাতে এই তরলের মধ্যে কতগুলি থাকতে পারে, অর্থাৎ 5টি। ঠিক বোঝা গেল? তার মানে আমরা এটাই বলতে চাইছি, সোজা কথাই আমি যদি বলি 1 লিটার একটি বোতলে কতটুকু জল ধরবে, নিশ্চয়ই সেটা ম্যাক্সিমাম 1 লিটারই ধরবে। 1.1 লিটারও ধরবে না, 2 লিটারও ধরবে না, 2.5 লিটারও ধরবে না। তাহলে ওই 1 লিটার পাত্রের মধ্যে সর্বোচ্চ যত পরিমাণ তরল থাকা যেতে পারে সেটাই হলো তার দ্রাব্যতা বা ধারণ ক্ষমতা। এখানেও ঠিক তাই, গ্যাসের মধ্যে তরলের মধ্যে গ্যাসীয় পদার্থ সর্বোচ্চ যতটুকু থাকতে পারে সেটাই হলো ওই গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা।
ঠিক, তাহলে আমরা এবার পরবর্তীতে জানবো যে এই দ্রাব্যতার পরিমাণ কি একই থাকে, নাকি কোনো কোনো ক্ষেত্রে এই পরিমাণটা কখনো বাড়তেও পারে বা কখনো কমতেও পারে। অর্থাৎ সোজা কথা আমরা বলতে পারি যে এই গ্যাসের দ্রাব্যতা আমরা কি কোনোভাবে পরিবর্তন করতে পারি, কোন কোন বিষয় যদি আমরা চেঞ্জ আনি তাহলে দ্রাব্যতার মানটাও পরিবর্তন হতে পারে। তাহলে আমরা নেক্সট আমরা যেটা জানবো যে সাম অ্যাফেক্টিং ফ্যাক্টর অন সলিবিলিটি, অর্থাৎ তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতার উপর প্রভাবকারী বিষয়সমূহ। তাহলে চলো আমরা জেনে নিই যে যখন কোনো তরল পদার্থে আমরা কোনো গ্যাসীয় পদার্থকে দ্রবীভূত করার চেষ্টা করব, সেই সময় কোন কোন বিষয়গুলির উপর তার দ্রাব্যতা নির্ভর করবে। আচ্ছা, আমরা এটুকু কি বুঝতে পারছি যে গ্যাসীয় পদার্থ তরলের মধ্যে দ্রবীভূত কিন্তু হয়, তাই তো? যদি দ্রবীভূত না হতো, আমরা খুব ছোটবেলা থেকে এটা জেনে আসছি যে জলে যে মাছগুলো থাকে, শুধু মাছ নয়, যে জলজ প্রাণী এবং উদ্ভিদগুলো থাকে, তাদের সালোক সংশ্লেষের জন্য, তাদের শ্বসন প্রক্রিয়ার জন্য তারা অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে। আমরা মানুষ বা আমরা যারা স্থলে থাকি বা আমরা যারা মাটিতে থাকি, তো আমাদের ক্ষেত্রে কি হয় যে আমাদের বায়ুমণ্ডল তো গ্যাসীয় পদার্থ, এই বিষয়ে কারো কোনো ডাউট নেই। বায়ুমণ্ডল থেকে আমরা কি করি, ডাইরেক্টলি আমরা গ্যাসীয় পদার্থ হিসেবে আমরা কার্বন ডাইঅক্সাইড অথবা অক্সিজেনকে আমরা ইনহেল করি বা আমরা গ্রহণ করি। হ্যাঁ, আমরা মানুষরা CO2 কে আমরা ইনহেল করি না, মানে ইনহেল আমরা করি, কিন্তু সেটা আমাদের বডিতে কাজে লাগে না, সেটা উদ্ভিদের ক্ষেত্রে কাজে লাগে। কিন্তু যারা জলে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই গ্যাসীয় অক্সিজেন পদার্থ এবং গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইডই কিন্তু কাজে লাগে। তারা নিশ্চয়ই জলের মধ্যে গ্যাসীয় অবস্থাতে কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেন কি আছে, দ্রবীভূত অবস্থাতে আছে। সেজন্য তারা কি তাদের জীবন যাপন করার জন্য এই অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডকে তারা জলের মধ্যে থেকেই তারা পাচ্ছে। ঠিক, তো আমরা এবার সেই অ্যাফেক্টিং ফ্যাক্টরগুলো একটু দেখে নেব। তো সর্বপ্রথম যে একটা বিষয় দেখতে পাচ্ছি কি, যে আন্তরাণবিক আকর্ষণ বল। আন্তরাণবিক আকর্ষণ বল কাকে বলে? আচ্ছা, আমরা মনে করছি একটি পাত্রের মধ্যে একটি তরল পদার্থ আছে যার নাম হলো A, এটা হলো তরল পদার্থ আছে, এবং আমরা তার মধ্যে আমরা অ্যাডিশন করছি, যোগ করছি B, একটি গ্যাসীয় পদার্থ। এইবার যদি এর সঙ্গে B এর অর্থাৎ তরল পদার্থের অণুর সঙ্গে যদি গ্যাসীয় পদার্থের অণুর আকর্ষণ বল যদি ভালো হয়, তাহলে কি হবে, তার বেশি পরিমাণে এখানে মিশবে, তাই কি না? আকর্ষণ বল ভালো মানে কি, আকর্ষণ বল ভালো কথা অর্থ হচ্ছে যে A পদার্থের অণুগুলি B পদার্থের অণুকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে বা নিজের দিকে টেনে নিবে। আচ্ছা, যত বেশি আকর্ষণ করবে, আকর্ষণ মানেই কি কাছে আসা, আর কাছে আসা মানেই কি B এর অণুগুলি এর মধ্যে বেশি মাত্রায় দ্রবীভূত হবে। এক্ষেত্রে বলা যেতে পারে যে যে সকল গ্যাসীয় পদার্থকে, এটা কি পয়েন্ট, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো, যে সকল গ্যাসীয় পদার্থকে খুব সহজেই তরলে রূপান্তরিত করা যায়, আবার বলি, যে সকল গ্যাসীয় পদার্থকে খুব সহজেই তরলে রূপান্তরিত করা যায় তাদেরকে তরলের মধ্যে দ্রবীভূত করা তুলনামূলক অনেকটা সহজ হয়। আর যে সকল গ্যাসীয় পদার্থকে আমরা সহজে তরলে রূপান্তরিত করি না বা করতে পারি না, তাদেরকে তরল পদার্থের মধ্যে দ্রবীভূত করা একটু চ্যালেঞ্জিং হয় বা একটু কঠিন হয়। ঠিক, তার কারণটা কি, যারা সহজেই তরল হতে পারছে, B একটি গ্যাস, খুব সহজেই তাকে আমরা লিকুইড বা তরলে আমরা রূপান্তরিত করতে পারছি। এতে কি প্রমাণ হয়, যে তাদের মধ্যে আকর্ষণ বল, আন্তরাণবিক আকর্ষণ বল, এটা ভালো। আর যদি আমরা তাকে সহজে যদি আমরা তরলে রূপান্তরিত করতে না পারি, এর মানেটা কি দাঁড়ায়, তাদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলটা সেটা তুলনামূলকভাবে কি অনেকটা দুর্বল। যদি দুর্বল হয়, তারা কাছাকাছি আসবে না, কাছাকাছি আসবে না মানে তারা তরল হবে না বা তরলের মধ্যে দ্রবীভূত হবে না। আরেকটি ফ্যাক্টর কি, সেটা হলো আয়নিত হবার প্রভাব বা প্রবণতা। এই বিষয়টা কি, আমরা যখন কোন একটা গ্যাসকে মূলত জলের মধ্যে যদি আমরা দ্রবীভূত করতে যাই, তো আমরা জানি এটাই যে জল হলো একটা পোলার সলভেন্ট, এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। পোলার সলভেন্ট মানেটা কি, জলের অণুগুলি এক একটি চুম্বকের মতো অ্যাক্ট করে। এবার আমরা জানি একটি চুম্বক অপর একটি চুম্বককে ঠিক আকর্ষণ কিন্তু করে। তাহলে জল যেহেতু পোলার সলভেন্ট, আমরা সেকেন্ড যে বিষয় তার উপর আমরা বলার চেষ্টা করছি
এই পাত্রের মধ্যে জল আছে, যে জলের অণুটা কি একটা পোলার সলভেন্ট। তাহলে জলের মধ্যে যখন আমরা কোনো একটা গ্যাসকে যখন আমরা অ্যাড করব, সেই গ্যাসটি আমরা ধরে নিচ্ছি কি অ্যামোনিয়া, একটি গ্যাস। সেই গ্যাসটি যদি খুব সহজে আয়নিত হয়, তাহলে আয়নিত হওয়া মানে এটা কি, কোন একটা আধান প্রাপ্ত হবে, হয় সে প্লাস অথবা মাইনাস আধান প্রাপ্ত হবে। আচ্ছা, আধান প্রাপ্ত হলে কি হবে, জল যেহেতু অলরেডি প্লাস মাইনাস অবস্থায় আছে, অর্থাৎ পোলার অবস্থায় আছে, তাহলে সে কি হতে পারে, জল দ্বারা আকৃষ্ট হবে। আকৃষ্ট হলে কি হবে, জলের মধ্যে তাদের দ্রবীভূত হওয়ার পরিমাণটা খুব সহজেই বেড়ে যাবে। আর যদি ওই গ্যাস যদি সহজে আয়নিত না হয়, তাহলে তাদের কি হবে, দ্রবীভূত হওয়ার যে মাত্রা বা প্রবণতা সেটাও কিন্তু কমে যাবে। তাহলে দ্বিতীয় অ্যাফেক্টিং ফ্যাক্টরটা বুঝতে পারলাম, যে সকল গ্যাস খুব সহজেই আয়নিত হয় তারা জলের মধ্যে বা তরলের মধ্যে, আমরা জলটাকে বারবার মেনশন করছি এই কারণেই, কারণ জলটাকে আমরা সাধারণত সর্বজনীন দ্রাবক বা সলভেন্ট বা আইডিয়াল সলভেন্ট হিসেবে আমরা ধরে থাকি। তো সেক্ষেত্রে সেজন্য আমরা বলতে পারি কি, যে সকল গ্যাসগুলো খুব সহজে আয়নিত হয় বা যে সকল গ্যাসগুলি পোলার অবস্থায় থাকে তারা জলের মধ্যে খুব সহজে দ্রবীভূত হবে। আর যে সকল গ্যাসগুলি সাধারণত নন পোলার হয় বা যারা খুব সহজে আয়নিত হয় না, তারা জলের মধ্যে দ্রবীভূত অত সহজে হবে না। আমরা 3 নম্বর কেসটা একটু দেখি, উষ্ণতার প্রভাব। এটা একটা কমন সেন্সের একটা বিষয়, তাই কিনা? তা আমরা কি জানি, আমরা ধরে নিচ্ছি যে কোনো একটা আমরা পাত্র নিয়েছি, আমরা একটা পাত্র নিয়েছি, যে পাত্রের মধ্যে তরলের মধ্যে কিছু পরিমাণ গ্যাস, এই রেড ডট গুলি আমরা ধরে নিচ্ছি কোনো গ্যাসীয় পদার্থের অণু যারা এখানে দ্রবীভূত অবস্থাতে আছে। তো কি মনে হয়, যদি আমরা এখান থেকে যদি আমরা পাত্রতে আমরা তাপ দিই, তো তাপ দিলে কি মনে হয়, এই গ্যাসীয় পদার্থের অণুগুলো কি জলের মধ্যে থাকবে নাকি তারা সেখান থেকে বাইরে বেরিয়ে চলে আসবে? অবশ্যই বাইরে বেরিয়ে চলে আসবে। তাহলে বোঝা গেল যে যদি আমরা উষ্ণতা বৃদ্ধি করি, এই জন্যই দ্রাব্যতার ক্ষেত্রে উষ্ণতা স্থির রাখাটা কিন্তু একটা একটা প্রিডমিনেন্ট একটা ফ্যাক্টর, একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উষ্ণতা স্থির না রেখে যদি আমরা উষ্ণতাটাকে বৃদ্ধি করি, অর্থাৎ সিস্টেমের মধ্যে যদি আমরা তাপ প্রদান করি, তাহলে কি হবে, যত বেশি তাপ দিব সিস্টেম থেকে, তত ধীরে 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 কি হবে, এক একটা করে গ্যাসের অণু বাইরে বেরিয়ে চলে আসবে। তাহলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে 4 আর 4 আমরা 8টা এখানে গ্যাসীয় পদার্থ অণুকে আমরা ড্র করেছি। এবার যদি ধরে নিচ্ছি উষ্ণতা বৃদ্ধির জন্য 3টে যদি গ্যাসের অণু বেরিয়ে যায়, তাহলে রিমেনিং গ্যাসের অণু কতগুলি থাকবে এই সিস্টেমের মধ্যে বা তরলের মধ্যে, 5টা থাকবে। তাহলে দ্রাব্যতা বাড়ছে না কমছে? অবশ্যই দ্রাব্যতা এখানে কমে যাচ্ছে। তাহলে উষ্ণতার সঙ্গে দ্রাব্যতা আমরা কি বলতে পারি, উষ্ণতার সঙ্গে উষ্ণতা তার সঙ্গে দ্রাব্যতার ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ উষ্ণতা আমরা যত বেশি বৃদ্ধি করব, তরলের মধ্যে গ্যাসের পরিমাণ তত কমবে, অর্থাৎ তার দ্রাব্যতাও কমবে। ঠিক, আমরা যদি এত পরিমাণ আমরা উষ্ণতা বৃদ্ধি করলাম, যে দেখা যাবে কি সেখানে কোনো রকম আর গ্যাসীয় পদার্থ থাকছে না, সবগুলো বেরিয়ে চলে আসছে, তখন তার দ্রাব্যতা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক তাই না? বেশ, তাহলে আমরা যাই নেক্সট, চাপের প্রভাব। তাহলে আমরা এবার জানবো যে চাপের প্রভাবে তরলের ভেতর গ্যাসের দ্রাব্যতা বাড়ে না কমে। তো খুব স্বাভাবিক, আমরা এটা সবাই জানি বা খুব ছোটবেলা থেকে আমরা জেনে আসছি বা আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখে আসছি, যে সাধারণত কোল্ড ড্রিঙ্কস এর বোতলগুলি খোলার সময়তে সেখান থেকে কি হয়, একটা একটা ঝাঁক বেরিয়ে আসে, তাই কিনা? তো কেন, আমরা এটা আমরা সবাই জানি যে কি, যে কোল্ড ড্রিঙ্কস এর বোতলের ভেতরে খুব উচ্চ চাপে, এটা মাথায় রাখবো, উচ্চ চাপে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে কি করা হয়, সেখানে দ্রবীভূত অবস্থায় রাখা হয়। যখনই সেটা আমরা চাপটাকে রিলিজ করি, তখন কি হয়, উচ্চ চাপে থাকা CO2 গ্যাসগুলি হঠাৎ করে বাইরে বেরিয়ে চলে আসে, এবং সেজন্য যে ওই গ্যাসের বুদবুদ আকারে CO2 বেরিয়ে আসার জন্য সেখানে একটা ফেনা বা একটা ঝাঁকের একটা সৃষ্টি হয়। ঠিক, তো আমাদের কি মনে হয়, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি, যে একটা বদ্ধ পাত্রের মধ্যে তরল পদার্থের ভেতর এখানে 5টি গ্যাসের অণু দ্রবীভূত অবস্থাতে আছে, এবং সেখানে বেশ কিছু সংখ্যক গ্যাসীয় অণু তার এই ফাঁকা অংশটাতে অবস্থান করছে। ঠিক, এবার যদি আমরা বাইরে থেকে এখানে যদি প্রেসার ক্রিয়েট করি, বাইরে থেকে যদি আমরা এখানে চাপ দিই, তাহলে কি মনে হয়, চাপ দিলে এই গ্যাসের অণুগুলি, যে গ্যাসের অণুগুলি আমরা এখানে এঁকেছি, এই গ্যাসের অণুগুলি বাইরের দিকে যাবে নাকি উল্টে তারা ভেতরের দিকে যাবে?
তো আমাদের ভেক্টর কি বলে, অবশ্যই বাইরের দিকে যাবে না, তারা ভেতর দিকে যাবে। তাহলে যদি ভেতর দিকেই যাই, বাইরে থেকে আমরা কি দিচ্ছি, চাপ দিচ্ছি। তো বাইরে থেকে চাপ প্রদান করলে গ্যাসীয় পদার্থের অণুগুলি এই ফাঁকা অংশ থেকে তরলের মধ্যে আর বেশি পরিমাণে যাবে বা দ্রবীভূত হবে। তাহলে কি বলা যেতে পারে, যে আমরা যত বেশি চাপকে বৃদ্ধি করব, আবার আমরা শুনি, আমরা যত বেশি চাপকে বৃদ্ধি করব, তরলের ভেতর গ্যাসীয় পদার্থের অণুর দ্রাব্যতা তত বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। তাহলে বলা যেতে পারে যে চাপের সঙ্গে দ্রাব্যতার কেমন সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। আমরা যদি আরো বেশি চাপ দিই তাহলে কি হবে, আরো বেশি পরিমাণ গ্যাস সেখানে বেশি পরিমাণে দ্রবীভূত হবে, আরো বেশি চাপ দিব, আরো গ্যাস তরলে দ্রবীভূত হবে। তাই বলা যায় যত বেশি চাপ তরলের ভিতরে তত বেশি গ্যাসের অণু, অর্থাৎ চাপের সঙ্গে গ্যাসের দ্রাব্যতার সরল সম্পর্ক বা সমানুপাতিক সম্পর্ক। ঠিক, তাহলে বোঝা গেল। তো যেহেতু আমরা দ্রাব্যতার উপর চাপের প্রভাব আমরা দেখলাম, তো এই চাপের প্রভাবের সঙ্গেই দ্রাব্যতার একটি গুরুত্বপূর্ণ একটা সূত্র আছে, যে সূত্রটাকে আমরা হেনরির সূত্র নামে আমরা চিনি। তাহলে চলো আমরা জেনে নিই হেনরির সূত্র সেটা কি জিনিস এবং সেটা কি বলতে কি চাইছে। তাহলে নেক্সট আমরা কি শিখবো, এই হেনরির সূত্রতে যাওয়ার আগে আমি কয়েকটি ছবি ড্র করবো এবং ছবি ড্র করে সেটাকে আমরা একটু দেখার চেষ্টা করবো, একটু বোঝার চেষ্টা করবো। ঠিক, তো চলো আমরা একটা জিনিসের দেখার চেষ্টা করি। যে আমরা ছবিটা ড্র করেছি সেখানে আমরা চারটে আমরা পাত্র নিয়েছি, 1 2 3 4, আমরা চারটে আমরা কেস নিয়েছি, পাত্র নিয়েছি। তো আমরা দেখি যে এক্ষেত্রে যে একটা বদ্ধ পাত্রের মধ্যে কিছু পরিমাণ তরল আছে, এর নিচে আমরা দাগটা দিয়েছি, তার নিচে একটা তরল অংশ, এবং উপরে যে অংশটা সেটা হচ্ছে কি, সেটা ফাঁকা স্থান। যে ফাঁকা স্থানটাতে আমরা কি নিয়েছি, গ্যাসীয় পদার্থ নিয়েছি। এবার খুব স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি কি, যদি এক্ষেত্রে গ্যাসের পরিমাণটা বৃদ্ধি পায়, যেমনটা আমাদের ছবিতে দেখতে পাচ্ছি কি, ফাঁকা অংশে গ্যাসের পরিমাণটা ধীরে ধীরে কি হচ্ছে, 1 থেকে 4-এর দিকে যত যাচ্ছি গ্যাসের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, যদি এখানে গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়, তো আমরা ইতিপূর্বে আমরা গ্যাসীয় চ্যাপ্টারে আমরা পড়েছি কি, যেখানে আমরা পিভি ইকুয়াল টু এনআরটি যে সূত্রটা পড়েছিলাম, সেই সূত্র থেকে আমাদের এটুকু অন্তত ধারণা আছে যে কোনো জায়গাতে কোনো সিস্টেমে যদি গ্যাসের পরিমাণ যত বেশি বৃদ্ধি পাবে, সেইখানে ওই গ্যাসের চাপ তত বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। ঠিক, তাহলে আমরা বলি তো, এই যে ফাঁকা স্থানটাতে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই অংশতে গ্যাসের পরিমাণ যত বেশি বাড়ছে, এই গ্যাসের চাপ এই অংশে তত বেশি বাড়বে কি বাড়বে না, অবশ্যই বাড়বে। তাহলে বদ্ধ পাত্রের ভেতরে এই যে ফাঁকা স্থান, অ্যাকচুয়ালি সেটা ফাঁকা নয়, সেটা অবশ্যই যে যে গ্যাসটাকে আমরা দ্রবীভূত করার চেষ্টা করছি সেই গ্যাসটা আমরা সেখানে নেব। অর্থাৎ এই যে গ্যাসীয় অংশটা, তার গ্যাসের পরিমাণ যত বেশি বৃদ্ধি পাচ্ছে, তত এই অংশে তাদের চাপটাও তত বেশি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা এক্ষুনি কি জানলাম, যে চাপ যত বেশি বৃদ্ধি পাবে তাহলে কি হবে, গ্যাসের অণুগুলি অবশ্যই বেশি পরিমাণে নিচের দিকে আসতে থাকবে, হ্যাঁ কি না। আমরা দেখতে পাচ্ছি কি, যে প্রথম ছবির ক্ষেত্রে তরল অবস্থার মধ্যে বা লিকুইড যে স্টেটটা রয়েছে, লিকুইড অংশের মধ্যে গ্যাসের পরিমাণটা কটা আছে, একটা। দ্বিতীয় ক্ষেত্রে কটা আছে দেখতে পাচ্ছি আমরা, দুটো আছে। তারপরে ধীরে ধীরে সেটা বাড়ছে, তাই তো, তিনটে আছে। তারপরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কটা আছে, চারটে আছে। তাহলে দেখতে পেলাম যে সিস্টেমের মধ্যে আমরা গ্যাসের পরিমাণ যত বেশি বৃদ্ধি করব, তত বেশি পরিমাণ গ্যাস কি হবে, তরলের মধ্যে দ্রবীভূত হবে। আর একই সঙ্গে তত বেশি পরিমাণ গ্যাস এই ফাঁকা স্থানে অবস্থান করবে। এমনটা নয় যেখানে 3টে গ্যাস ছিল, ওখানে একটা গ্যাস ছিল, আমি তারপর কি করলাম, গ্যাসের পরিমাণটা যদি আমরা এই সিস্টেমে বৃদ্ধি করি, তেমন নয় যে কিনা এক্সট্রা যে বৃদ্ধি পাওয়া গ্যাসটা টোটালটাই গ্যাসে যাবে, এই তরলে যাবে, তা কিন্তু নয়। অথবা যে টোটালটা যে ফাঁকা স্থানটাই থাকবে, তাও কিন্তু নয়। আমরা যেই পরিমাণ গ্যাসটাকে আমরা এক্সট্রা অ্যাডিশন করব, তার কিছু পার্সেন্টেজ তরলের মধ্যে থাকবে, কিছু পার্সেন্টেজ কোথায় থাকবে, সেই পার্সেন্টেজটা আমাদের এখানে এই ফাঁকা স্থান বা গ্যাসীয় পদার্থের মধ্যেও থাকবে। ঠিক, তাহলে বোঝা গেল কি, যে এই তরলের মধ্যে গ্যাসের পরিমাণটা বাড়ছে, তরলের মধ্যে কার পরিমাণ বাড়ছে, গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আবার একই সঙ্গে কি হচ্ছে, এই যে স্থানটা দেখতে পাচ্ছি, এই স্থানে কি হচ্ছে, গ্যাসের চাপটাও সেটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ঠিক, অর্থাৎ এই অংশে যদি চাপটা বৃদ্ধি পায়, তাহলে বলতে পারি কি, তরলের মধ্যে গ্যাসের পরিমাণ বাড়বে। অথবা উল্টো ভাবে ভাইস ভার্সা আমরা কি বলতে পারি, যে তরলের মধ্যে গ্যাসের পরিমাণ যত বাড়বে,
তার মানে কি নিশ্চয়ই ফাঁকা স্থানে গ্যাসের চাপের পরিমাণটাও সে অনুপাতে বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখানে হেনরি সূত্রতে কি বলে, হেনরি সূত্রতে বলে সোজা কথাই যে পি প্রপোর্শনাল টু কাই। এখানে পি মানে কি, এখানে পি মানে হচ্ছে বাষ্পচাপ। বাষ্পচাপ কথার অর্থ কি আমরা কি বললাম, যে গ্যাসীয় অংশে, গ্যাসীয় অংশে গ্যাস কর্তৃক প্রদত্ত চাপ, যে পরিমাণ চাপটা এই গ্যাসীয় পদার্থ তার পাত্রকে দিয়ে থাকে সেটাই হলো বাষ্পচাপ। কাই মানে কি, যেটাকে আমরা এক্সও বলতে পারি, অসুবিধা নেই। কাই মানে হলো তরলে গ্যাসের মোল ভগ্নাংশ। আচ্ছা, আমরা ইতিপূর্বে তো মোল ভগ্নাংশ কাকে বলে সেটা আমরা জানি, যেহেতু আমরা মোল ভগ্নাংশ দিয়ে কোনো দ্রবণের আমরা গাঢ়ত্ব ইতিমধ্যে আমরা প্রকাশ করেছি। যদি আমরা না জেনে থাকি মূল ভগ্নাংশ কি বা মূল ভগ্নাংশ কিভাবে বের করতে হয়, তো এই সম্পর্কে আমাদের ভিডিও দেওয়া আছে, তোমরা অবশ্যই আমাদের প্লেলিস্ট করা আছে, সেই প্লেলিস্টে তোমরা যাবে এবং সেখানেই তোমরা দেখবে যে থাম্বনেইলের মধ্যে আমরা মেনশন করা আছে যে মূল ভগ্নাংশ কিভাবে বের করতে হয় বা কি জিনিস। সেখানে গিয়ে আমরা ভিডিওটা আমরা দেখে নেব, যাতে আমাদের মূল ভগ্নাংশ সম্পর্কে কোনো রকম ডাউট না থাকে। তো আমরা খুব সোজা বলতে পারি কি, মোল ভগ্নাংশ কথার অর্থ যে এই তরলের মধ্যে গ্যাসের পরিমাণটাকে আমরা খুব সাধারণভাবে বলতে পারি। এখানে গ্যাসের পরিমাণটা বৃদ্ধি পাওয়া মানে গ্যাসের মোল ভগ্নাংশ বৃদ্ধি পাওয়া, এইখানে গ্যাসের পরিমাণটা হ্রাস পাওয়া মানে মোল ভগ্নাংশ হ্রাস পাওয়া। এখানে মোল ভগ্নাংশ যত বেশি বৃদ্ধি পাবে, এই উপরের অংশটাতে গ্যাসের চাপও তত বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। ঠিক, তো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, অতএব বাষ্পচাপ পি সমান সমান, তো আমরা কি জানি কোনো সমানুপাতিক চিহ্নকে তুলতে গেলে একটা ধ্রুবক লাগে, তো আমরা ধ্রুবক ধ্রুবক কে এইচ এক্স। এক্ষেত্রে এটাই হলো হেনরির সূত্র, যেখানে কেইচটাকে কি বলা হয়, কেইচটাকে বলা হয় হেনরির ধ্রুবক। ঠিক, তো আশা করি আমরা এই হেনরির সূত্রের যেটা বেসিক ব্যাপার, সে বেসিক ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। হেনরির সূত্রে আরো বিস্তারিত বিষয়সমূহ নিয়ে আমরা আবার আসছি আমাদের পরবর্তী ভিডিওতে। আমরা ততক্ষণে চোখ রাখবো আমাদের চ্যানেলে এবং আবার সকলকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারেরই কন্টিনিউশন নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, আবার দেখা হবে।